হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো স্যার। হ্যালো। তোমাদের রেফ্রিজারেশন আজকে হচ্ছে আর কি ফার্স্ট স্লাইড নিয়ে করবো। তোমাদের জন্য যে রেফারেন্স বুক যেটা আছে সেটা আর এস খুরমির একটা বই। আমি আপাতত তোমাদেরকে এখানে ফলো করব। তো তোমরা হচ্ছে ওইটা কালেকশন রাখতে পারো। রেফ্রিজারেশন অ্যান্ড হচ্ছে এয়ার কন্ডিশনিং, এটা হচ্ছে আর এস খুরমি, বুঝতে পারছো? জি স্যার। স্যার, আর যদি এটা দিয়ে দেওয়া হইতো আসলে এটা তাহলে দিয়ে ভালো। দিব। হ্যাঁ, আর এস খুরমি অ্যান্ড গুপ্তা, এটার সফট কপি এটা তোমাদেরকে আর কি আমি দিয়ে দিব। তোমরা আর কি ওইটা ওখান থেকে আর কি তোমরা আর কি পড়বা, ঠিক আছে? জি স্যার। স্যার, ওই অ্যাটেন্ডেন্স ওইখানে কি শুধু আইডিটা দেখবো নাকি আমার নাম এবং আইডি দুটোই লিখতে হবে স্যার? কোশ্চেন আসছে না আজকে, তোমরা অ্যাসাইন করে দিবা। আজকে দেখো আমি অ্যাসাইন করার অপশন রাখছি এখানে, ঠিক আছে? জি স্যার। তোমরা ওইখানে ওইখানে কি? তোমাদের রোলটা দিবা, রোলটা আর কি লিখবা, লিখে আর ওই টার্ন ইন করে দিবা, ও, আচ্ছা বুঝতে স্যার। পারছো? জি স্যার। প্রত্যেকেই যারা ওখানে করতেছো রোলটা লিখে টার্ন ইন করে দিবা, তাহলেই হয়ে যাবে। স্যার আমি জি তো স্যার। আজকে নাম সহ রোল দুইটাই দিয়ে দিছি। সমস্যা নাই, নাম রোল দিলেও কোনো প্রবলেম নাই। ওকে স্যার। মানে এটা আমাকে বুঝতে হবে যে এটাই তুমি, ঠিক আছে? এই জি স্যার। তোমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যায়? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। অনেক সময় হচ্ছে মানে ইয়া চলে যায়, শেয়ারটা চলে যায়। তো কেউ যদি দেখতে না পাও বা তোমরা যদি দেখতে হঠাৎ করে দেখো যে আর কি, তাহলে আমাকে একটু একটু বলবো আর কি, নক দিবা। কারণ আমি হচ্ছে এখানে যখন তোমাদের পড়ানো স্টার্ট করবো আমি বুঝতে পারি না যে এটা আদৌ কি লাইনে আছে কি না আছে। তো একটু নক দিবা, এটাই। আচ্ছা, রেফ্রিজারেশন অ্যান্ড হচ্ছে আহ, যে মানে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং সিস্টেম, মানে ওই একই আর কি, রেফ্রিজারেশন অ্যান্ড হচ্ছে এয়ার কন্ডিশনিং। তো আমি হচ্ছে এটার যে চ্যাপ্টার 2 আছে সেখান থেকে স্টার্ট করতেছি। চ্যাপ্টার 1 কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আছে, ওই ধরো এনার্জি কি জিনিস, তারপরে আহ, আম, কি বল স্ট্যাট কি জিনিস, তারপর সাইকেল কত প্রকার, ওপেন সাইকেল, ক্লোজ সাইকেল, তারপর আইসোলেটেড সাইকেল, এরকম বিভিন্ন ইয়া আছে। তারপরে আম, যে মানে এনার্জি, তারপরে মানে এনথালপি কি জিনিস, তারপরে মাস মাস মোমেন্টাম, এগুলা কি জিনিস, এইগুলো বিভিন্ন কি জিনিস আলোচনা করা আছে, ওগুলা তোমরা দেখে নিও। যেহেতু এগুলা থার্মোডাইনামিক্স এর কিছু আর কি, মানে যে কিছু বেসিক কিছু মানে আইটেম নিয়ে হচ্ছে আলোচনা করা আছে, একবার টোটালি থার্মোডাইনামিক্স এর। এই জন্য আমি আর এটা এখানে আনতেছি না। ওটা তোমরা যখন থার্মোডাইনামিক্স পড়ছো আশা করি সেখানে আর কি সবাই পড়াশোনা করছো ওটা নিয়ে। তো এখানে হচ্ছে এয়ার রেফ্রিজারেশন নিয়ে শুরু করতেছি। তো এখানে এই চ্যাপ্টারে কি কি আছে অ্যাকচুয়ালি, বইটা বেশ ভালো, ঠিক আছে? আর এস কর্মীর যে বইটা আছে মোটামুটি সাজানো স্যার, গোছানো আছে। একটু জুম বলো। করলে ভালো হতো স্যার।
এটার যে পিডিএফটাই এরকম, ঠিক আছে, মানে ও পিডিএফটা আচ্ছা একটু স্যার। হালকা ব্লাড ব্লাড টাইপের। হ্যাঁ, একটু হালকা ব্লাড টাইপের, কারণ এইগুলা তো আসলে মানে পিডিএফ তো ডাইরেক্ট পাওয়া যায় না। তো যারা আর কি পিডিএফ করে, এনক্রিপ্টেড করে, ওরা হচ্ছে মানে ইমেজ করে আর কি, ইমেজটাকে হচ্ছে যে প্রসেসিং করে দেন, তো ওখানে কিছু যদি মানে ক্যাপচার কোয়ালিটি যদি খারাপ হয় তখন একটু এরকম ব্লার মতো মনে হয়। আচ্ছা স্যার। এখানে চ্যাপ্টারে যেটা আছে, ইন্ট্রোডাকশন, ইউনিটস অফ রেফ্রিজারেশন, coefficient of performance of a refrigerator, difference between a heat engine refrigerator and heat pump, open air refrigeration cycle, a closed or dense air refrigeration cycle, air refrigerator working on reverse Carnot cycle, temperature limitations for reverse Carnot cycle, air refrigerator working on a Bell-Coleman cycle, or reverse Brayton or Joule cycle. টোটাল 8টা টপিক আছে এখানে, টপিকগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আগাবো। In an air refrigeration cycle, the air is used as refrigerant, যেটা আছে এয়ার রেফ্রিজারেন্ট সাইকেল যেটা আছে, সেখানে এয়ারটাকে হচ্ছে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা হয়। ইন olden days, air was widely used in commercial applications because of its availability of free of cost. Since air doesn't change its phase, remains gaseous throughout the cycle, therefore the heat carrying capacity per kilogram of air is very small. Yes, as compared to vapor absorbing system. The air cycle refrigeration system as originally designed and installed are now practically obsolete because of their low coefficient of performance and high power requirements. However, this system continues to be favored for air conditioning because of the low weight and volume of the তার মানে হচ্ছে the basic elements of an air refrigeration system are the compressor, cooler, heater exchanger and the expander and refrigerator. তার মানে যে এয়ার রেফ্রিজারেশন যে বেসিক যে সিস্টেম আছে, সেখানে একটি বেসিক কি কি পার্টস আছে, সেটা হচ্ছে যে আর কি একটা কম্প্রেসর থাকে, যে একটা কুলার থাকে আর হিট এক্সচেঞ্জার, এক্সপ্যান্ডার বা এক্সপ্যানশন ডিভাইস অ্যান্ড হচ্ছে রেফ্রিজারেটর, ঠিক আছে। এগুলা হচ্ছে আর কি একটা কম্পোনেন্ট। বিফোর দিস, এখন আমরা আসবো ইউনিটস অফ রেফ্রিজারেশন। ওকে, ইউনিটস অফ রেফ্রিজারেশনের একক হচ্ছে টি আর সংক্ষেপে প্রকাশ করে দেন। এর একক ইউনিট ইউনিট হচ্ছে টোন অফ রেফ্রিজারেশন, হ্যাঁ, বা সংক্ষেপে বলা হয় টিআর, ঠিক আছে। That means the practical unit of refrigeration is expressed in terms of of tone of refrigeration, briefly written as TR. A tone of refrigeration is defined as the amount of refrigeration effect produced by the uniform melting of 1 ton of ice from and at 0 degree centigrade in 24 hours. তার মানে যেটা বলতেছে যে যে কি পরিমাণ রেফ্রিজারেশন ইফেক্ট আমার প্রয়োজন, প্রয়োজন কেন, যে আবার 1 টনের বরফ, ঠিক আছে, যে 1 টনের বরফকে যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেটাকে আমাদের গলাইতে আর কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে কনভার্ট করতে কি পরিমাণ এনার্জি লাগে ইন 24 আওয়ার্স, মানে একদিনে, সেটাই হচ্ছে আমাদের 1 টন অফ রেফ্রিজারেশন। তাহলে এই সূত্র থেকে আমরা যেটা পাই হচ্ছে 1 টন অফ রেফ্রিজারেশন ইজ ইকুয়াল টু, যেহেতু যেহেতু আর কি MLF আসবে, কারণ কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে আর মানে কনভার্ট করতেছি, বা এর উল্টা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে কনভার্ট করতেছি। তাহলে এটার জন্য আর কি যে বরফের মাস হচ্ছে 1 টন, দ্যাট মিনস 1000 কিলোগ্রাম। আর বরফ গলনের সুপ্ত তাপ, সেটা হচ্ছে যে 335 কিলোজুল। 335 ইন 10⁻³ এত কিলোজুল ইন 24 আওয়ার্স, 24 দিয়ে ভাগ হবে 24 ইন্টু 60, এটা করলে আর কি আসে 232.6 কিলোজুল পার মিনিট। ওকে,
In actual practice, 1 ton of refrigeration is taken as equivalent to 210 kilojoule per minute or 3.5 kilowatt. আমাদের হিসাবে সুবিধার্থে যেটা আসে সেটাকে আমরা একটু কম বেশি করে আর কি 210 কিলোজুল পার মিনিট এই এককে হিসাব করা হয়, দ্যাট মিনস 3.5 কিলোওয়াট। তো এখন তাহলে আমরা বুঝলাম যে 1 টন অফ রেফ্রিজারেশন ইজ ইকুয়াল টু 3.5 কিলোওয়াট। ওকে, 3.5 কিলোওয়াট অথবা 210 কিলোজুল পার মিনিট। যদি ওয়াট মানে হচ্ছে কিলোজুল পার সেকেন্ড, যদি সেকেন্ড থেকে যদি আমরা এটাকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 60 দিয়ে গুণ করলে এটা আসে 210 কিলোজুল পার মিনিট। এখন আসো যে কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স অফ এ রেফ্রিজারেটর, রেফ্রিজারেটরের যে মানে এফিসিয়েন্সি বা পারফরমেন্স সেটা মেজার। দিছি এর মধ্যে আবার 1 চামচ করে আরো চিনি করে নিয়ে নিয়ে হ্যাঁ, এখন ও রেফ্রিজারেটরের যে কোফিশিয়েন্ট, ঠিক আছে, রেফ্রিজারেটরের যে আর কি এফিসিয়েন্সি মেজার করা কি হবে, এফিসিয়েন্সি মেজার করা হয় সিওপি বলা হয়, যেটা কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স। এভাবে হচ্ছে যে এটা রেফ্রিজারেটরের মানে কোফিশিয়েন্ট মেজার করা হয়। The coefficient of performance, briefly written as COP, is the ratio of heat extracted in the refrigerator to the work done on the refrigerant. It is also known as theoretical coefficient of performance. The coefficient of performance is the ratio of heat extracted to the work done. কি পরিমাণ হিট এক্সট্রাক্ট করা হচ্ছে আর কি পরিমাণ হচ্ছে ওয়ার্ক আমরা দিচ্ছি। তাহলে উপরে থাকবে কি কি পরিমাণ হিট আমরা এক্সট্রাক্ট করতেছি সেটা, দ্যাট মিনস হিট এক্সট্রাকশন যদি কিউ ধরা হয় তাহলে নিচে হচ্ছে ডাব্লু। হাউস দ্য টি খাইয়ে তো তখন দেখেন মাথায় উঠতে কথা কষ্ট তোমার মাথায় কাছে দিতে চিনি হয়নি এক সমস্যা ফর পার ইউনিট মাস, যাক এখানে অনেক কিছু লেখা আছে রিলেটিভ। এর মধ্যে আরো চিনি দিলে খাওয়া যায় প্রত্যেকটাই শ্যাম করবে না চিনি দিলে চিনি দেওয়ার পর ভালো বলছেন আমি তো আঠাই সম্ভব আমরা এটা একটা ম্যাথ দেখবো, যে এক্সাম্পল 2.1, ফাইন্ড দ্য কোপ of a refrigeration system if the work input is 80 kilojoule per kilogram and refrigeration effect produced is 160 kilojoule per kilogram। তাহলে এখানে ওয়ার্কটা হচ্ছে 80 আর হচ্ছে আমরা রেফ্রিজারেশন ইফেক্ট যেটা পাচ্ছি এটা হচ্ছে 160, তাহলে 160 ডিভাইড বাই 80 তাহলে আসছে 2। তাহলে সিওপি দ্যাট কোপটা হচ্ছে যে 2, কোপ যত বাড়বে তত আমাদের জন্য ভালো, ঠিক আছে। এখন আর্টিকেল নাম্বার 2.4, ডিফারেন্স বিটুইন এ, একটু তোমরা লাইনে থাকো আর কি, আমি একটা জিনিস চেক করে আসতেছি, জাস্ট একটু লাইনে থাকো। কিছুই তো দেখা যাচ্ছে না স্যার, শুনতেও পাচ্ছি না। স্ক্রিন অফ করে রাখছে স্যার, একটু পরে আসবে। হ্যাঁ হ্যাঁ
আজকে একবারে রাখি করে গাদা গাদা চাল ঠাসে ভাত স্পেস পায় না, ভাত চাল বেশি লেগে আর আজকে 2 বার রান্না করতেছে, চাল স্পেস পাচ্ছে, ভাতের ফলন বেশি হচ্ছে, চাল কমে স্যার যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমিও কারেন্ট বিল বাঁচানোর হ্যাঁ, দেখতে পাবা না কারণ আমি স্ক্রিন অফ করে রাখছি। এই চাতে যদি চিনি লাগে বড় মার কাছে চেয়েও, হ্যাঁ বড় মার কাছে চিনি আছে। আচ্ছা তাহলে খাতে হবে না, আমিও কম চিনি খাই। ওকে, এখন আমরা যেটা দেখবো আর্টিকেল নাম্বার 2.4, ডিফারেন্স বিটুইন এ হিট ইঞ্জিন, রেফ্রিজারেটর অ্যান্ড হিট পাম্প। গরম ঠান্ডা ওটাকে দাও, আমি তো ঠান্ডাও পাত্রে রেখে নিই। আচ্ছা, তোমাদের স্টুডেন্টদের আমি কিছু বুঝলাম না, তোমরা কি মানে যা যখন খুশি কি আসবা কি তখন নাকি আচ্ছা, এভাবে দশ আর কি? মিনিটের ভিতরে 10 মিনিটের 10 মিনিটের? ভিতরে তো স্যার হয়ে যাওয়ার কথা স্যার। আচ্ছা, এইভাবে আর কি যখন খুশি তখন তো আসলে তো হবে না। যদি কেউ স্টুডেন্ট, এই যে এখন স্টুডেন্ট আসতেছে স্টুডেন্ট, এইভাবে হলে তো হবে না, তাই না? একটা নির্দিষ্ট একটা সময় থাকা প্রয়োজন, কারণ এই যে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, এখন এই মুহূর্তে যদি এরকম যদি কেউ আর কি নক করা শুরু করে, তাহলে তো আমি তো তোমাদেরকে আর কি ভালোভাবে পড়াতে পারবো না। এটা তোমাদেরও একটু মাথায় রাখা উচিত যে সাপোজ তোমাদের 1 ঘন্টা টাইম, তোমরা ইচ্ছা করলে যে কোনো সময় টাইম ইন করতে পারো, কোনো সমস্যা নাই, বাট সেটা করলে কিন্তু হচ্ছে যে আমার একটু মানে পড়াইতে ঝামেলা হয়, এটা তোমাদের একটু বোঝা উচিত। জি স্যার, বলে দেবো সবাইকে। হ্যাঁ, এটা একটু বলে দিও, কারণ আমি তো আমার যদি প্রবলেম না থাকে আমি কিন্তু মোটামুটি আর কি একদম ঠিক সময়ে কিন্তু মানে ইন করার চেষ্টা করি। হ্যাঁ, তো তোমরা যাই করো, তোমাদের যদি একটু ইয়াও হয় তো তাও চেষ্টা করবো আর কি, সর্বোচ্চ আর কি 7টা, যদি 7টা 15, এর বেশি আর মানে লেট করবা না, ঠিক আছে? কারো যদি সাপোজ যে ক্লাস করার আজকে মুড নাই, তারপর অ্যাটলিস্ট ইন করে বসে থাকো, তোমার কথা শুনতে হবে না, কি শুনতেছো কি না শুনতেছো আমি বুঝবো না। ওকে, এটা হচ্ছে কথা। বাট হচ্ছে এরকম যদি আধা ঘন্টা 40 মিনিট, অনেকে আসে কি করে যে ক্লাস শেষ হওয়ার হচ্ছে 5 মিনিট আগে সে জয়েন করে। আশা করি স্যার যারা লেট করে আসছে সবাই শুনতে পাচ্ছে এবং সবাই তো মনে হয় পরবর্তীতে অবশ্যই হুম, সময় মতো আসবে আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে। হ্যাঁ, নেক্সট আসো যে ডিফারেন্স বিটুইন এ হিট ইঞ্জিন, রেফ্রিজারেটর অ্যান্ড হিট পাম্প। In a heat engine, as shown in figure, the heat supplied to the engine is converted into useful work. আমরা কি জানি হিট ইঞ্জিন যেটাতে উম, সেটা সেটা হচ্ছে আর কি মানে নর্মালি যেটা হয় আর কি আমাদের, যেটা আর কি চোখে দেখি যে কি হয় যে হাই টেম্পারেচার থেকে ওই টেম্পারেচারটা আর কি চলে যায় হচ্ছে লো টেম্পারেচারে কোনো বডিতে চলে যায়। হুম, সাপোজ তোমার হাত গরম আছে, হুম, তাহলে তুমি যদি কোনো হাত গরম, তুমি যদি কারো কাছে কারো যদি হাত দাও, তাহলে দেখো তার হাত আস্তে আস্তে আর কি গরম হবে। উফ, তোমার আবার লাইন থাকো, আমাকে হেড স্যার একটু আর কি মানে ফোন দিছে, তোমার ফোনটা আমাকে একটু রিসিভ করতে হবে, জাস্ট একটু লাইনে থাকো, ঠিক আছে?
হ্যালো জি হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমি খুবই দুঃখিত, তোমাদের ক্লাসে অনেকটা সময় চলে গেল, বাট বিষয়টা হচ্ছে যে কিছু কিছু ব্যাপার আছে যে আসলে তোমরা স্টুডেন্ট তোমাদের বলতে নেই, তারপরে খারাপ লাগে যে এই যে একটা ক্লাস মনিটরিং আছে এরা এতটা ডিস্টার্ব করতেছে মানে আমাদেরকে। কারণ তোমাদের কি ক্লাস নিব নাকি এই যেটা ফর্মালিটিস আছে সেটা মেনটেন করব? হ্যাঁ, এক ক্লাসের মধ্যে যদি এত ডিস্টার্ব আসে তাহলে আসলে ক্লাস নেওয়া যায় না, মুডটাই চলে গেছে আমার ক্লাস নেওয়ার, সত্য কথা। আচ্ছা, এখন যেটা যে হট বডি থেকে নর্মালি যে আমাদের যে ইঞ্জিন আছে, ঠিক আছে, যে নর্মাল যে যেসব যে ইঞ্জিন গুলো আছে, ধরো যে মোটর সাইকেল বা হটে বা যাই হোক, এখানে কি হয় যে উচ্চ তাপমাত্রা থেকে আর কি টেম্পারেচারটা হচ্ছে নিম্ন তাপমাত্রায় ফ্লো করে, ঠিক আছে। দেখেন এইখানে যেটা বলা আছে যে উপরে টেম্পারেচার আছে T2, নিচে টেম্পারেচার T1, যে 1 নম্বর ফিগার তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একটু আর কি দেখার চেষ্টা করো, আর কষ্ট করে। উপরে আছে 1 নম্বরে যেটা উপরে T2, নিচে T1। তো T2 টেম্পারেচার থেকে এই যে এটা হচ্ছে ইঞ্জিন। T2 টেম্পারেচার থেকে ইঞ্জিন নিচ্ছে, এবং ওই মানে T2 টেম্পারেচার থেকে Q2 পরিমাণ হিট নিচ্ছে, ঠিক আছে। T2 টেম্পারেচার থেকে সে Q2 পরিমাণ এনার্জি বা হিট নিচ্ছে। হিট নিয়ে আলটিমেটলি সে পরিবেশে বা সারাউন্ডিংসে হচ্ছে Q1 পরিমাণ কিউ কিউ ওয়ান পরিমাণ হিট এনার্জি ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। এবং যেই পরিবেশ আছে সেই পরিবেশের টেম্পারেচার হচ্ছে T1। তাহলে আমরা ইঞ্জিন থেকে কি পরিমাণ হচ্ছে ওয়ার্ক পাবো, সেটা হচ্ছে Q2 - Q1। হ্যাঁ, মানে যে যে হাই হিট থেকে লো হিট, এই দুইটা হিটের ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের আলটিমেট ওয়ার্ক। কারণ হচ্ছে আমরা সাপোজ যত টেম্পারেচার দিব ইঞ্জিন, এরপর তো সেই টেম্পারেচার নিয়ে এসে ইঞ্জিন কাজ করবে। ইঞ্জিন কাজ করার পরে সে আলটিমেটলি যে টেম্পারেচার রিলিজ করবে সেই টেম্পারেচারটা ডেফিনেটলি আগের টেম্পারেচার থেকে অনেক কম। তাহলে এই যে কিছুটা কম টেম্পারেচার, মানে কিছু টেম্পারেচার যে কমে গেল, কেন কমে গেল, তা ওইটুকু পাইছি আমরা হচ্ছে ওয়ার্ক হিসাবে। এখন কথা হতে পারে যে স্যার, যে আমরা যদি এই যে কিছুটা টেম্পারেচার যে আর কি মানে কমে গেল, আমরা যদি কোনো টেম্পারেচার যদি পুরোটাই পুরোটাই যদি নিতে পারতাম, যতটুকু হিট দিচ্ছি ঠিক ততটুকুই যদি আমরা যদি ইউটিলাইজ করতে পারতাম, তাহলে তো আমাদের মানে এফিসিয়েন্সি আসতো সব থেকে হাইয়েস্ট, মানে পুরো বলতে গেলে এফিসিয়েন্সি আসতো 1, দ্যাট মিনস হচ্ছে 100%, ঠিক না? যে হিটটা দিচ্ছি, যে পুরো হিটটাই যদি আমরা যদি ইউটিলাইজ করতে পারতাম, তাহলে আমাদের ইঞ্জিনের এফিসিয়েন্সি আসতো 100%, দ্যাট মিনস এফিসিয়েন্সি আসতো 1। কিন্তু তা তো হচ্ছে না, যতটুকু হিট দিচ্ছি কিছু পরিমাণ হিট লস হয়ে যাচ্ছে, যেটা আর কি আমার পরিবেশন মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোনটা অ্যাকচুয়ালি সুবিধাজনক হচ্ছে? এখন এইখানে একটা ব্যাপার যে এইখানে হচ্ছে যে যেটা প্র্যাকটিক্যাল যে একটি ল, ঠিক আছে, যে মানে প্র্যাকটিক্যাল যে থিওরি, সেটাই হচ্ছে কি জিনিস, একটা তোমার থিওরি হচ্ছে উম, যেটা আমাদের কি বলে যে মানে যেটা যেটা তোমার একটা হচ্ছে অ্যাকচুয়াল থিওরি, আর একটা হাইপোথেটিক্যাল থিওরি। তোমার হাইপোথেটিক্যাল মানে অ্যাকচুয়াল থিওরি কি বলতেছে, আচ্ছা অ্যাকচুয়াল থিওরি সেটার পরে আসে। যেটা মানে হাইপোথেটিক্যাল থিওরি সেটা কি আর কি বলতেছে, সেটা বলতেছে যে আমরা একটা ইঞ্জিন থেকে 100% এফিসিয়েন্সি পাওয়া সম্ভব। কিরকম ভাবে? যদি আমরা যেই আমাদের যতটুকু ওয়ার্ক হচ্ছে যে আমরা 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 কিছুটা ওয়ার্ক হচ্ছে আমরা কম পাচ্ছি, এটা ইনক্রিজ করার জন্য যে হিটটা আর কি লস হচ্ছে, এই হিটটাকে আমরা ইউটিলাইজ করে যদি পুরোটাই যদি আমরা ইঞ্জিনে যদি কাজ করাতে পারি, তাহলে আমরা কি পাবো, ইঞ্জিন থেকে 100% ওয়ার্ক পাওয়া সম্ভব। হ্যাঁ, পাওয়া সম্ভব। এখন এই জিনিসটাকে যখন আমরা প্র্যাকটিক্যালি যখন আর কি অ্যাপ্লাই করতে, তখন দেখা যাচ্ছে কি ওই যতটুকু হিট দেওয়া হচ্ছে ওই হিটটা ইউটিলাইজ করতে যে পুরোটাই ইঞ্জিনের টেম্পারেচার এতটা বেড়ে যাচ্ছে যে ওই টেম্পারেচারকে মেনটেন করা সম্ভব না ইঞ্জিনের পক্ষে। এবং এইভাবে আর কি একবার দুইবার কাজ করার পরে ইঞ্জিনটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা যদি কোনো প্রকার হিট যদি সেখান থেকে বাইরে যদি বের করতে দেওয়া না হয়,
হ্যাঁ, বা হিটকে যদি আর কি ভেতরে প্রবেশ করতে না দেওয়া হয় কোনো না কোনো ভাবে, তাহলে ওই ইঞ্জিনের পক্ষে কাজ করা খুব বেশিক্ষণ সম্ভব না। এজন্যই হচ্ছে যেটা, যে আমরা যে টেম্পারেচার দিক না কেন, আমাদের যে পরিবেশে কিছু টেম্পারেচারকে রিলিজ করাতে হবে, ঠিক আছে, না হলে ওই ইঞ্জিন কাজ করবে না। তো এর জন্যই হচ্ছে যে কোনো ইঞ্জিন থেকে 100% এফিসিয়েন্সি পাওয়া সম্ভব না। হুম। কারণ হচ্ছে ইঞ্জিন, আরেকটা জিনিস হচ্ছে এফিসিয়েন্সি আর হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে, বা ওয়ার্ক আউটপুট, দুইটা জিনিস একটু আলাদা। কোনো জিনিসের এফিসিয়েন্সি হতে পারে বেশি, বাট টাইম, তার মানে এই না যে সেখান থেকে অনেক বেশি পরিমাণ ওয়ার্ক আমরা পাবো। তার প্রমাণ হচ্ছে এইখানে আমার এফিসিয়েন্সি 100% হইলেই যে আমি সেখান থেকে ওয়ার্ক পাবো তার কোনো মানে নেই। এমন হতে পারে যে এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে, বাট আমরা সেখান থেকে তেমন কোনো ওয়ার্ক পাচ্ছি না, ঠিক আছে। এই হচ্ছে কারণ। এর আরেকটা প্রমাণ দেওয়ার জন্য তোমাদেরকে বলা যায় যে যেগুলো আমাদের মেরিন ইঞ্জিন আছে যেগুলো, ঠিক আছে, শিপ ইঞ্জিন যেগুলো বলে আর কি, হোয়াট এভার, ডিজেলে চলে, ওখানে ওখানে যে হিউজ মানে ইঞ্জিন ইউজ করা হয়। এখন একটা থার্মোডাইনামিক্স বলতেছে যে কোন একটা একটা প্রসেস, কোন একটা প্রসেস যখন আহ, আম, কোন একটা প্রসেস যখন রিভার্সিবল হয়, কোন একটা প্রসেসকে যখন রিভার্সিবল করা যায়, তখনই সেখান থেকে অনেক বেশি পরিমাণ হচ্ছে এফিসিয়েন্সি পাওয়া সম্ভব, এবং আলটিমেটলি সেখান থেকে প্রায় 100% এফিসিয়েন্সি পাওয়া সম্ভব। তার মানে এবং আরেকটা কথা হচ্ছে যে কোন একটা প্রসেস রিভার্সিবল তখনই হবে যখন সেটা খুবই স্লোলি হচ্ছে কাজ করবে, মানে খুবই স্লোলি যদি আর কি মুভ করে। হুম। এটাই বলা হচ্ছে যে খুবই স্লোলি যদি কোনো জিনিসটা একটা মুভ করানো যায়, মানে সেটা হচ্ছে ইনফিনিটিজমলি স্মল বা ইনফিনিটিজমলি স্লো, ঠিক আছে, মানে হচ্ছে ইনফাইনাইটলি যদি স্লো করা যায় কোনো একটা প্রসেসকে, তাহলে সেই প্রসেস থেকে 100% এফিসিয়েন্সি পাওয়া সম্ভব। কেন সম্ভব? কারণ সেই প্রসেস তখন রিভার্সিবল প্রসেস হয়ে যায়। এখন কোন একটা ইঞ্জিনকে যদি আমি খুব স্লোলি যদি মুভ করাই, দ্যাট মিনস ইঞ্জিনের মধ্যে যে পিস্টন আছে, পিস্টন, ঠিক আছে, সিলিন্ডার এবং যে পিস্টন, সেই পিস্টনকে যদি আমি স্লোলি যদি মুভ করাই, তাহলে কি হবে? ইঞ্জিন থেকে এফিসিয়েন্সি 100% পাবো, বাট কোনো ওয়ার্ক ডান কিন্তু পাবো না। কারণ এত স্লো স্পিড দিয়ে ওই কিছুই চলবে না, এক এক পাও সে চলবে না। তার মানে বোঝা যাচ্ছে কি যে এফিসিয়েন্সি যদি আমার অনেক বেশি হয়, তার মানে এই না যে সেখান থেকে আমরা অনেক বেশি পরিমাণ ওয়ার্ক পাবো। যাক, এইগুলা সবই থার্মোডাইনামিক্স এর কিছু আলোচনা এখানে করা হলো। আর নেক্সট আসো যে পয়েন্ট বি। পয়েন্ট বি তে আছে যে আহ, এখন এখন যেটা যেটা রেফ্রিজারেশন সাইকেল, রেফ্রিজারেশন সাইকেল রিভার্স কার্নোট সাইকেল। তার মানে হচ্ছে যে নর্মাল যে হিট ইঞ্জিন আছে, হিট ইঞ্জিন যেভাবে চলে, এই রেফ্রিজারেন্ট চলে উল্টা, মানে একই একই পাথ, কিন্তু সে যাবে উল্টা। তুমি যাচ্ছ সামনে, আর ও আসছে সামনের থেকে পিছনে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, একই একই রাস্তা দিয়ে যাবে। তার মানে যেটা হচ্ছে হট বডি থেকে আমাদের টেম্পারেচার যাচ্ছিল আর কোল্ড বডিতে, আর এখানে উল্টা ঘটবে। এখানে এখানে ঘটবে, নিচে থাকবে কোল্ড বডি, উপরেও থাকবে হট বডি, কিন্তু এখানে টেম্পারেচারটা যাবে যাবে কোল্ড বডি থেকে টেম্পারেচারটা নেওয়া হবে। তেমন কোল্ড বডি থেকে যে ঠান্ডা, যে ঠান্ডা আবহাওয়া থেকে যে নেওয়া হবে, ঠান্ডা আবহাওয়া থেকে হচ্ছে নেওয়া হবে এনার্জি, এবং সেই এনার্জিটা আলটিমেটলি যে হট বডি আছে সেখানে হচ্ছে স্প্রে করা হবে। এরকম জিনিসটা হচ্ছে এরকম। আমাদের বাসায় যে উম, ইয়া আছে, যেটা কি বলে, যে রেফ্রিজারেটর যেটা আছে, এটা কিন্তু একই কাজ করে। রেফ্রিজারেটরের ভিতরে ধরো তুমি সাপোজ মাছ মাংস বা কিছু রাখলা, সেটা টেম্পারেচার থেকে কিন্তু বেশি। সে না মাছ মাংস যা রাখো সেটার টেম্পারেচার থাকে আমাদের যে এই নর্মাল টেম্পারেচার আছে, রুম টেম্পারেচার এরকম থাকে, বা রুম টেম্পারেচার থেকে একটু বেশি বা কম থাকতে পারে, হটেভার। কিন্তু রেফ্রিজারেটরের ভিতরে যে রেফ্রিজারেশন সাইকেল আছে, সাইকেলের একদম উপরে যেই সাইকেলটা আছে ইভাপোরেটর, সেই ইভাপোরেটরটাই হচ্ছে মানে অ্যাকচুয়াল রেফ্রিজারেটর, ঠিক আছে। মানে রেফ্রিজারেটরের যে স্পেস, রেফ্রিজারেটেড স্পেস, সেটা হচ্ছে আমাদের ইভাপোরেটর। ওইখানে কি করে, ইভাপোরেটরের ভিতর দিয়ে যে লিকুইডটা পাস করে, দ্যাট মিন রেফ্রিজারেন্ট, সেই রেফ্রিজারেন্টটা সেখানে ফেস চেঞ্জ করে। ফেস চেঞ্জ করে সেখান থেকে যখন হচ্ছে এয়ার ফ্লো করে আর কি, ওই এয়ার ফ্লো করলে, সেই এয়ার ফ্লো করলে সেখান থেকে যে ঠান্ডা যে আর টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা অ্যাকচুয়ালি ওই রেফ্রিজারেটেড স্পেসের মধ্যে ডিসিপেটেড হয়ে যায়, এবং ওই
যেই আমরা যে ওইখানে যে ইটা রাখা হচ্ছে, যে বয়টা রাখা হচ্ছে, সেই সেই ওইখান থেকে যে আর কি হাই টেম্পারেচার, ওই হাই টেম্পারেচারটা সে নিয়ে নেয়। দ্যাট মিনস সে হিটটা এক্সট্রাক্ট করে সে নিয়ে নেয় এবং আলটিমেটলি ওই 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 যে বস্তুটা আছে ওই বস্তুটাকে আস্তে আস্তে ঠান্ডা করে। তো এই জন্য আর কি সে কি করে, যে মানে কোল্ড বডি থেকে টেম্পারেচার নেয়, মানে কোল্ড বডি থেকে হিট নেয়, হিট নিয়ে সে হচ্ছে হট বডিতে হচ্ছে হিটটা রিলিজ করে। তাহলে আমরা এখান থেকে আগে যদি ওয়ার্ক পাইতাম, তাহলে এখানে কি করব, ওয়ার্ক দিতে হবে। এটা উল্টা প্রসেস নয়, কারণ কি নর্মালি হচ্ছে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যায়। এটা যদি টেম্পারেচার যদি না ভাবো, যদি মনে করি যে ধরো আমাদের বাসার উপরে থাকে ইয়া থাকে মানে পানির ট্যাঙ্ক থাকে, তো নর্মালি কি হয়, পানির ট্যাঙ্ক উপরের থেকে নিচে নামাইতে গেলে কিন্তু কোনো প্রকার মানে মোটর লাগে না। আমরা কিন্তু ডেফিনেটলি বাসার উপরে কখনো হচ্ছে মোটর দিই না, মোটর থাকে বাসার নিচে। তাহলে উপরের থেকে যে নিচে যখন আমাদের রুমে রুমে যখন পানি আসে, তার জন্য কিন্তু কোনো মোটর লাগে না। জাস্ট আমার পাইপ লাইন থাকলে অটোমেটিক্যালি পাইপ চলে। কেন? কারণ হাই যে আর কি ইয়া থেকে হাই পয়েন্ট থেকে লো পয়েন্টে পানি আসতে কোনো সমস্যা নাই। সমস্যা কখন হবে, যে লো পয়েন্ট থেকে আমি পানি উঠাবো হচ্ছে হাই পয়েন্টে, তখন আমাদের এক্সট্রা এনার্জি দিতে হবে, যেটা হচ্ছে পাম্প। পাম্পকে আমরা এক্সট্রা এনার্জি, দ্যাট মিনস ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি দিয়ে সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে দিলে দেন সে মানে পানি উঠাতে পারবে। এখানেও একই জিনিস, যে আমরা যে যখন আমরা রেফ্রিজারেটর চালাবো, সে কোন প্রসেস চালাবে, সে হচ্ছে লো টেম্পারেচার থেকে এনার্জি নিবে এবং সে এটা আলটিমেটলি ছাড়বে হচ্ছে হাই টেম্পারেচারে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি লাগবে, তাকে এনার্জি দিতে হবে, না হলে সে রান করতে পারবে না। এই জন্য এখানে দেখো এই যে যেই চিহ্নটা মানে অ্যারো চিহ্নটা দেওয়া লেফট সাইডে দেওয়া, ঠিক আছে, WR, দ্যাট মিনস এই রেফ্রিজারেটর যেটা আছে ওখানে আমাদের ওয়ার্ক দিতে হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কি পরিমাণ হিট এনার্জি লাগতেছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে Q2 হচ্ছে Q1 প্লাস WR। Q1 তো সে নিচ্ছেই, হ্যাঁ, দ্যাট মিনস T1 টেম্পারেচার থেকে Q1 পরিমাণ হিট সে নিচ্ছে, এবং আরো আমরা কি এনার্জি দিচ্ছি সেটা হচ্ছে WR, WR পরিমাণ ওয়ার্ক আমরা দিচ্ছি। তাহলে আলটিমেটলি সেখানে কত এনার্জি যাচ্ছে, সেটা হচ্ছে WR প্লাস Q1। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের যে মানে পয়েন্ট বি আর পয়েন্ট সি যেটা আছে, পয়েন্ট সি আর পয়েন্ট বি আলটিমেটলি একই জিনিস, শুধু নামটা একটু আলাদা। হিট পাম্প, হিট পাম্প কি করে, একই কাজ করে, যে সেটা হচ্ছে যে কোল্ড বডি থেকে নেয়, নিয়ে আলটিমেটলি একটা হট বডিতে হচ্ছে যে টেম্পারেচারটা স্প্রে করে, হিটটা স্প্রে করে। তাহলে এখান থেকে Q2 ইজ ইকুয়াল টু Q1 প্লাস WP। এখন দুইটার মধ্যে ডিফারেন্স আমরা একটু পরেই বুঝতে পারবো, যে রেফ্রিজারেটর এবং হিট পাম্প কেন দুইটা নাম হলো, এবং হিট পাম্প কখন ইউজ করা হয়। হিট পাম্প ইউজ করা হয় সাপোজ ইসের দিনে, ঠান্ডার দিনে, ঠান্ডার দিনে রুমটাকে একটু মানে মানে ইয়া করার জন্য, আমার হট রাখার জন্য আর কি হিট পাম্প ইউজ করা হয়। ঠিক আছে, তো দুইটার কাজ কিন্তু আলটিমেটলি একই, জাস্ট একটা আরেকটার সিজনাল হচ্ছে ডিফারেন্স, তাছাড়া কিছুই না। তাহলে প্রথমে আসে যে ইটা দ্যাট মিনস ইঞ্জিনের এফিসিয়েন্সি, ইঞ্জিনের তাহলে ইঞ্জিনের এফিসিয়েন্সি কি হবে, আমরা নিচে হিট সাপ্লাই দিব, আপনি ইনপুট হিসাবে হিট দিব আর আউটপুট হিসাবে ওয়ার্ক পাবো। তাহলে WE ডিভাইড বাই Q2, ওই যে খেয়াল করো এই নাম্বার যেটা আছে, হিট সাপ্লাই, হিট সাপ্লাই হচ্ছে কত, হিট সাপ্লাই দেওয়া হচ্ছে যে আমাদের যে হিট সোর্স, সেটা হচ্ছে হিট সোর্সটা হচ্ছে যে আর কি T2, সেখান থেকে হিট নেওয়া হচ্ছে Q2 পরিমাণ হিট নেওয়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের হিট সোর্স। তাহলে হিট সোর্স হচ্ছে Q2 আর ওয়ার্ক এনার্জি হচ্ছে Q2 মাইনাস Q1। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, ইঞ্জিন এফিসিয়েন্সি। এখন আসো যে COP, দ্যাট মিনস কোপ অফ আর, কোপ অফ আর হচ্ছে যে Q1 ডিভাইড বাই WR, দ্যাট মিনস যে হিট এক্সট্রাক্টেড ডিভাইড বাই ওয়ার্ক ডান। হ্যাঁ, এই যে উপরেই আছে, ওই এই যে COP, কোপ, কোপ হচ্ছে কি এই যে হিট 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 এক্সট্রাক্টেড ডিভাইড বাই হচ্ছে যে ওয়ার্ক ডান। তাহলে আমরা কি পরিমাণ হিট এক্সট্রাক্ট করতেছি, তাই মানে ইসের ক্ষেত্রে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে লো টেম্পারেচার যেটা যেটা আছে সেটা হচ্ছে T1 থেকে T1 পরিমাণ হিট এক্সট্রাক্ট করা হচ্ছে। তাহলে উপর নিচে আসবে কি, নিচে আসবে হচ্ছে, উপরে আসবে হচ্ছে যে হিট এক্সট্রাক্টেড, তাহলে Q1, আর নিচে ওয়ার্ক ডান,
ওয়ার্ক ডান দ্যাট মিনস ডাব্লু আরটা কত আসবে, ওখান থেকে ডাব্লু আরটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সে কিউ টু মাইনাস কিউ ওয়ান। ওকে, এই যে কিউ টু মাইনাস কিউ ওয়ান, তাহলে এটা হচ্ছে সিওপি অফ আর। এখন যদি হিট পাম্প আসে, হিট পাম্পের ক্ষেত্রে এখানে কিছু লেখা আছে যে হিট পাম্পের ক্ষেত্রে একটু আমরা একটু দেখি আর কি। খেয়াল করে দেখো যে এই যে লাস্টের যেই আমার প্যারাটা আছে, এনি রেফ্রিজারেটিং সিস্টেম ইজ এ হিট পাম্প অ্যাজ শোন ইন ফিগার, মানে যে কোনো রেফ্রিজারেটিং সিস্টেম হিট পাম্প হিসেবে কাজ করতে পারবে, হুইচ এক্সট্রাক্টস হিট কিউ ওয়ান ফ্রম এ কোল্ড বডি অ্যান্ড ডেলিভার্স টু ইট টু এ হট বডি। মানে যেটা রেফ্রিজারেটর যেটা, সেটা কি করে, যেটা সেটা হচ্ছে যে যে কিউ ওয়ান থেকে মানে কিউ ওয়ান পরিমাণ হিট এক্সট্রাক্ট করে এবং আলটিমেটলি সেটা হট বডিতে ছেড়ে দেয়। Thus, there is no difference between the cycle of operation of a heat pump and a refrigerator. The main difference between the two is in their operating temperature. ঠিক আছে, এই যে ডিফারেন্সটা কোথায়, অপারেটিং টেম্পারেচার, এটা হচ্ছে a refrigerator works between the cold body temperature T1 and the atmospheric temperature, সেটা হচ্ছে TA। তার মানে যেটা করা হয় যে সেটা হচ্ছে যে রেফ্রিজারেটর সেটা কাজ করে কি, যে একটা বডি থাকে সেটা হচ্ছে কোল্ড বডি থেকে সে অ্যাটমসফেরিক টেম্পারেচারে হচ্ছে যে আর কি রিলিজ করে, হোয়ার দ্য হিট পাম্প অপারেটস বিটুইন দ্য হট বডি টেম্পারেচার অ্যান্ড দ্য অ্যাটমসফেরিক টেম্পারেচার TA। ক্লিয়ার? তার মানে হচ্ছে যে T1, তার মানে যেটা রেফ্রিজারেটর যেটা, ঠিক আছে, রেফ্রিজারেটরের নিচে থাকবে T1 এবং সেটা তো কোল্ড বডি। এই যে বি নাম্বারের ফিগারে নিচে থাকবে কোল্ড বডি এবং সেটা হচ্ছে T1, আর উপরে থাকবে কি TA, মানে অ্যাটমসফেরিক প্রেসার, মানে সরি অ্যাটমসফেরিক টেম্পারেচার। আর এটা যখন হিট পাম্প হবে তখন তখন কি হবে, তখন অ্যাটমসফেরিক টেম্পারেচারটা আসবে নিচে, সেটা হচ্ছে TA। এই যে যেটা তোমার লেখা আছে মানে কোল্ড বডি, সেটাই হবে হচ্ছে যে TA অ্যাটমসফেরিক টেম্পারেচার, এবং আলটিমেটলি থেকে হবে সে রিলিজ করবে কোথায়, একটা হট বডিতে, সেটা হচ্ছে T2। এবং এটা এখন এটা কেন হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে হিট পাম্প আমরা কখন ইউজ করতেছি আর আমাদের রেফ্রিজারেটর কখন ইউজ করতেছি। মনে করো রেফ্রিজারেটর বা হচ্ছে মানে এসি, ঠিক আছে, দ্যাট মিনস মানে এয়ার কন্ডিশনিং। তো আমরা যদি একটা এয়ার কন্ডিশনার রুমে ইউজ করি, এয়ার কন্ডিশনার রুমে কখন ইউজ করি, যখন গরম পড়ে প্রচণ্ড। তারপরে গরম পড়ে মানে কি, আমাদের রুমের ভেতরে বাইরে প্রচণ্ড গরম, ঠিক আছে। তার মানে আমাদের যে রুম টেম্পারেচার অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার, ঠিক আছে। রুম যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার, তাহলে রুমের টেম্পারেচার বেশি, তাহলে সেটা যখন কোল্ড বডি হবে ওইটা হচ্ছে সরি উপরে যেটা হট বডি সেটা হচ্ছে আমাদের কি মানে অ্যাটমসফিয়ার, ঠিক আছে। আর যেটা আর কি এসি আছে ওটার মধ্যে আমার রেফ্রিজারেন্ট আছে, আর সেটা হচ্ছে কোল্ড বডি। ওকে, এখন যখন মানে হিট পাম্পের ক্ষেত্রে আসবো, হিট পাম্পের ক্ষেত্রে কি হয়, হিট পাম্প আমরা কখন ইউজ করি, নর্মালি শীতকালে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় যেটা আমাদের রুম থাকে হচ্ছে ঠান্ডা, রুম থাকে ঠান্ডা বাট আমাদের শরীর থাকে গরম। ওকে, রুম থাকে ঠান্ডা বাট আমাদের শরীর থেকে গরম, তাহলে ওটা কি কাজ করে, রুমের যে ঠান্ডা হাওয়াটা সেই ঠান্ডা হাওয়াটাকে নিয়ে যায় বাইরে, এবং ওইখানে যে রেফ্রিজারেন্ট আসে সেই রেফ্রিজারেন্টের যে একদম লোয়েস্ট যে ইয়াটা আছে না কন্ডেন্সার, সেটা তখন ওই জিনিসটা তখন কাজ করে, ঠিক আছে। তো ওইখান থেকে যে আর কি মানে হাই টেম্পারেচার যেটা মানে হট টেম্পারেচার সেটা হচ্ছে আমাদের রুমে আসে, এবং রুমের থেকে যেই কোল্ড টেম্পারেচার সেটা আর কি সে নিয়ে যায়, এটাই হচ্ছে কাজ করে। এই জন্য যখন আমরা হিট পাম্প কাউন্ট করব তখন মানে হট বডি সেটা হবে হচ্ছে যে টেম্পারেচার T2, এবং যে অ্যাটমসফেরিক টেম্পারেচার সেটা হবে TA, দ্যাট মিনস যে T1 যেটা আছে সেটা হবে তখন TA। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে কি পরিমাণ সে হিট এক্সট্রাক্ট করতেছে সেটা হচ্ছে Q2 ডিভাইডেড বাই Q2 মাইনাস Q1। তার মানে আমাদের উদ্দেশ্য কি, আমাদের হিট পাম্পের উদ্দেশ্য হবে যে আমাদের যে রুম আছে সেই রুমে সে কি পরিমাণ কোল্ড টেম্পারেচার সে হচ্ছে মানে ইমিট করতে পারে। ক্লিয়ার? যে এই রুমটাকে তার তখন তো গরম করতে হবে, তার মানে এই রুমে কি পরিমাণ হচ্ছে যে মানে হট যে মানে এনার্জি মানে হাই এনার্জি যেটা, সেই এনার্জিটা কি পরিমাণ সে আর কি ইমিট করতে পারে, দ্যাট মিনস Q2। ওকে, দ্যাট মিনস Q2, দ্যাট মিনস Q2 ডিভাইড বাই Q2 মাইনাস Q1। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে
COP of P, that means coefficient performance of heat pump, is equal to Q2 divided by WP is equal to Q2 divided by Q2 minus Q1. তাহলে এখানে যদি আমরা একটু হিসাব করি আর কি, উপরে যদি Q2 প্লাস Q1 মাইনাস Q1 যদি করি, তাহলে এখান থেকে আসে Q1 ডিভাইড বাই Q2 মাইনাস Q1 প্লাস 1, দ্যাট মিনস COP অফ R। এই যে এইটা আছে, এটা আবার হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স অফ রেফ্রিজারেটর, দ্যাট মিনস COP অফ R প্লাস 1। From above we see that the COP may be less than 1 or greater than 1 depending on the type of refrigerator system used, but the coefficient of performance of heat pump is always greater than 1। হ্যাঁ, তার মানে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে হিট পাম্পের কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স সেটা সেটা ওইটা সেটা হচ্ছে রেফ্রিজারেটর থেকে এক বেশি অলওয়েজ। সাপোজ ওই রেফ্রিজারেটর যদি কোপ হয় 2, তাহলে ওই জিনিসটা আমরা যখন মানে হিট পাম্প হিসাবে ইউজ করব, তখন তার সিওপি দ্যাট মিনস মানে কোপ হবে হচ্ছে 3। তার মানে এখান এটার এফিসিয়েন্সি ওটার থেকে একটু বেশি, এটাই আর কি। আজকে ক্লাস এ পর্যন্তই, আমি আর কিছু তোমাদেরকে আজকে পড়াবো না। যেটা পড়াইছি নেক্সট ক্লাস থেকে আমরা আরেকটু ফাস্ট মুভ করব, ঠিক আছে? সবাই একটু ক্লাসে মনোযোগ দিবে। আর একটা কথা হচ্ছে যে প্রত্যেকেই ক্লাস শুরু হওয়ার 15 মিনিটের মধ্যে জি স্যার। প্রত্যেক ক্লাস থাকবা, ঠিক আছে? এই যে এখনো জি স্যার। অনেকে আর কি ক্লাসে ইন করছো 7:52, আমি আজকে এদেরকে শুধুমাত্র ক্লাসে ইন করতে দিয়েছি, সেটা একটাই কারণ যে প্রত্যেকে বলার জন্য যে প্রত্যেকেই 7:15-র মধ্যে থাকবা। আমি যখন এরকে লিংক দিয়ে দেবো, সাপোজ আমি যদি লিংক না দিই, সেক্ষেত্রে তোমরা তোমরা আমাকে ফোন দিবা, ঠিক আছে? যে শেয়ার সে ফোন দিবে, স্যার আপনার তো একটা ক্লাস ছিল, তো ওটা কি আজকে হবে কি না না হবে। যদি দেখো যে 7টার আগে তোমাদেরকে লিংক দেওয়া হয় নাই, সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাকে ফোন দিবা, বুঝতে পারছো? আর যদি দেখো যে 7টার আগেই স্যার লিংক দিয়ে, তার মানে 7:15-র মধ্যেই তোমাকে ক্লাসে থাকতে হবে, এটা হচ্ছে কথা। তো ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো আমাকে। হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। কারোর কোনো কোশ্চেন থাকলে আমি করতে পারো। কারো কোনো কোশ্চেন নাই নাকি? তাহলে ক্লাস এ পর্যন্ত শেষ। আচ্ছা, ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে কথা হবে, নেক্সট ক্লাস যেদিন হয় আর কি, ঠিক আছে? আর তোমাদের সামনে